Abrar Bhaiya, welcome to the Regular Guy podcast. ম্যাসকুলিনিটি ইজ ডিক্লাইনিং। ম্যাসকুলিনিটি ডিক্লাইন করতেছে। আমি এখন যতটুকু ম্যাসকুলিন বা আপনি এখন যতটুকু ম্যাসকুলিন, আমাদের আগের জেনারেশন এর ডাবল ম্যাসকুলিন ছিল। আমাদের জেনারেশন থেকে ভালো লিডারও বের হচ্ছে না। আমার কাউকে দোষ দিতে হয়, আমি দোষ দিব হচ্ছে প্যারেন্টস এর। ইউ ক্যান নট এক্সপেক্ট আ জেনারেশন টু বি স্ট্রং ইফ দেয়ার প্যারেন্টস আর উইক। নট অনলি লিডারশিপ, বিজনেসের ক্ষেত্রেও এটা কিন্তু অনেক বেশি ট্রু। যে ধরেন বাবা তাকে 20 লাখ টাকা ধরাই দিছে বাবা ব্যবসা করে, সে কিন্তু বেশি তো যেতে পারবে। Women getting disconnected from religion is causing all this havoc. Men getting disconnected from religion is causing them to wreak havoc in their own life and in the life of the society, because men control the society. This society is built by men. ম্যাসকুলিনিটির ক্ষেত্রে পর্নোগ্রাফি কিভাবে বাধার সৃষ্টি করে? Pornography is an addiction. যে অ্যাডিকশনটা makes us lose our thinking capacity. A man is most dangerous when he knows how to think about everything. পর্নোগ্রাফি আপনার যত ধরনের অ্যাডিকশন আছে, আপনি ইয়াবা খেতে পারেন, আপনি গাঁজা খেতে পারেন, আপনি কোকেন খেতে পারেন, ওইটা সবগুলো থেকে ডেঞ্জারাস, সবচেয়ে ডেঞ্জারাস। কারণ আপনাকে হয়তো আপনার ফ্যামিলি দেখতেছে, আপনার ফ্রেন্ডসরা দেখতেছে, আপনাকে একটা সময় রিহেবে পাঠাতে পারবে, বাট পর্নোগ্রাফি রিহেব করে। Westernized society, even in our neighboring countries, doctors are saying masturbation is healthy. It is straight up unhealthy practice. You are doing something unnatural to your body. আমাদের সোসাইটিতে আরেকটা যে জিনিস খুব বেশি নাড়া দিচ্ছে, সিচুয়েশনশিপ। আপনি কমিটমেন্টটা নাই, আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও না, আর হাজব্যান্ড ওয়াইফ তো নাই। ক্লাস 7 এর মেয়ে বলতেছে যে তার বয়ফ্রেন্ডের সাথে সেক্স করছে, তারপর বয়ফ্রেন্ড ব্রেকআপ করে একজনের সাথে হুক আপ করে ফেলছে। তখন লাভের আগে লাস্ট আসে, এরপর আসলে কিছু হয় না। আপনি যে টক্সিক ওয়ার্ডটা বললেন, ওখান থেকে আমার একটা কোয়েশ্চেন আসতেছে যে টক্সিক বা সেখান থেকে আসে আলফা মেল। আলফা মেল মানে অনেকেই মনে করে যে টক্সিক, যেমন অ্যান্ড্রু টেট যে কালচারটা তৈরি করে দিয়ে গেছে, আপনি এই কালচারটাকে আপনার সাইড থেকে কিভাবে দেখেন? অ্যান্ড্রু টেট আসলে টক্সিক কালচার তৈরি করে দিয়ে যায় নাই। অ্যান্ড্রু টেটের টাইম ভেরিয়েশনস থাকে কিছু, যেমন অ্যান্ড্রু টেটের কারেন্ট রিসেন্ট যেসব অবস্থা, এটার সাথে কিন্তু আগের কিছু জিনিস মিলবে না এখন। হ্যাঁ, অ্যান্ড আমি যে জিনিসটা দেখি, হ্যাঁ, ম্যাসকুলিনিটি ইজ ডিক্লাইনিং। এটা কোনোভাবে ইগনোর করা যাচ্ছে না, ঠিক আছে? ম্যাসকুলিনিটি ডিক্লাইন করতেছে। আমি এখন যতটুকু ম্যাসকুলিন বা আপনি এখন যতটুকু ম্যাসকুলিন, আমাদের আগের জেনারেশন এর ডাবল ম্যাসকুলিন ছিল। অবভিয়াসলি ওদের আগের জেনারেশন আরো বেশি ছিল। যত ডাউন দ্য রোড আমাদের জেনারেশন পাস অন হচ্ছে, আমরা লেস ম্যাসকুলিনিটির দিকে যাচ্ছি। আমাদের টেস্টোস্টেরন হরমোন কমতেছে, আমাদের ম্যাসকুলিনিটি কমতেছে, আমাদের বিয়ার্ড এখন তেমন একটা আসে না ঠিক মতো। আমার নিজেরই আসে না, আমার আব্বার কিন্তু গাল ভর্তি দাড়ি। দ্যাট ইজ ওয়ান অফ দ্য সাইন্স অফ লেস ম্যাসকুলিনিটি, কারণ হচ্ছে টেস্টোস্টেরন ইজ হোয়াট ডিফাইন্স ম্যাসকুলিনিটি। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট হরমোন, ইউ আর নট আ ম্যান। অ্যান্ড ইন টার্মস অফ মাইন্ডসেট, alpha male, toxic, misogynist, these are words that are used by people of my generation to inspire the younger generation, যারা এই ওয়ার্ডগুলোকে ম্যাসকুলিনিটির সাথে অ্যাসোসিয়েট করে ফেলছে। That's why we use these words to attract them towards masculinity. এছাড়া এই ওয়ার্ডসের আর কোনো বেসিস নাই আসলে, বিকজ ইন বিহেভিয়ারাল সায়েন্স যেটা, এটাতে কিন্তু দের ইজ নো সিগমা, দের ইজ নো অ্যালফা, দের ইজ আইদার লিডারশিপ মেন্টালিটি অর ফলোয়ার মেন্টালিটি। আইদার ইউর গোয়িং টু বি আ লিডার অর ইউর গোয়িং টু বি আ ফলোয়ার, দের ইজ নাথিং এলস। ম্যাসকুলিনিটির সাথে যেটা মানে কানেক্টেড লিডারশিপ, মানে আমাদের এখন আমার মনে হয় আমাদের জেনারেশন থেকে ভালো লিডারও বের হচ্ছে না। মানে আমরা যদি আগের কিংদের সময় থেকে বলি, ওই সময় যেমন একটা সেনা শাসক বা একজন কিংয়ের পিছে কিন্তু লক্ষ লক্ষ আর্মি ছিল। হ্যাঁ, তাদের লিডারশিপটা এরকম ছিল, বাট এখন কিন্তু ওই রকম লিডারশিপও তৈরি হচ্ছে না। এনভায়রনমেন্টটা নাই বা ওই মেন্টালিটিও নাই, আর আমরা টেকনোলজির মধ্যে এইভাবে ঢুকে আসি। তো এখানে যদি আমার কাউকে দোষ দিতে হয়, আমি দোষ দিব হচ্ছে প্যারেন্টসদের। সেটা তো ট্রু। আমাদের প্রিভিয়াস জেনারেশনের প্যারেন্টস যারা, তারা যদি ওই রকম এনভায়রনমেন্ট দিত, ওই রকমই মানুষ প্রডিউস হইতো। ইউ ক্যান নট এক্সপেক্ট আ জেনারেশন টু বি স্ট্রং ইফ দেয়ার প্যারেন্টস আর উইক। এক্স্যাক্টলি। আপনার মতে হাউ টু বি আ গ্রেট লিডার? আমি আসলে মনে করি আমি এই অ্যান্সারটা দেওয়ার জন্য খুবই অযোগ্য একটা মানুষ, বাট আমি যদি পোর্ট্রে করতে হয় কাউকে, আই উইল সাজেস্ট এনি অ্যান্ড এভরি গাই, ইনক্লুডিং মাইসেলফ, আমি নিজেও এখনো পড়া বাকি। আই উড সাজেস্ট এভরিওয়ান শুড রিড, ইভেন মি। দিস ইজ এ রিমাইন্ডার ফর মাই ফিউচার সেলফ, যাতে করে আমিও পড়ি পরে গিয়ে।
আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টোরি, হিজ ব্যাটল ট্যাকটিক্স, হিজ লাইফ, হিজ বিহেভিয়ার, হিজ এথিক্স, হিজ ম্যানারিজম উইথ উইমেন, that is the perfect example. No one else in this world can be a perfect example. Exactly. He has been made the perfect example here. আর আমি মনে করি the sunnah way. আমি জানি I am the last person on Bangladesh who should talk about sunnah and religion because I always talk about relationship. But I think ছেলে মেয়েদের এখন রিলিজিয়ন থেকে যতটা ডিসকানেকশন বেড়ে যাচ্ছে ততটাই এসবের প্রবলেমস আসতেছে. Women getting disconnected from religion is causing all this havoc. Men getting disconnected from religion is causing them to wreak havoc in their own life and in the life of the society because men control the society. This society is built by men. এখন অনেক মেয়েরা এসে বলবে যে হ্যাঁ মেয়েরাও অনেক কন্ট্রিবিউট করে but this society has been built upon the shoulder of men. You can't deny that fact. তো একটা পুরুষ যদি if he doesn't have a God-fearing attitude, if he doesn't take care of himself, if he doesn't have that mentality that I need to be strong for someone else, তাহলে you won't find great leaders. Exactly. এমনিতে যে মানে লিডারশিপের যে যেটা এমনি আপনি কি মনে করেন যে তিনটা কোয়ালিটি যদি বলি একজন লিডারের কি fearless. You should fear nothing. Second is knowing how to deal your internal family affairs and your social affairs. And third and foremost is knowing how to fix your own situations. তুমি নিজেকে ফিক্স না করতে পারলে তুমি অন্য কিছুই ফিক্স করতে পারবে না. আমরা এখন নিজেদেরকেই ফিক্স করতে পারি না. আমি নিজেও অনেক কিছুতে সাফার করি যেটাতে আমার নিজের ফিক্স করা উচিত বাট আমি পারতেছি না. এটা আমারই অযোগ্যতা. সো বিইং আ লিডার মিনস leaders are not perfect. Leaders are not born. Leaders are created due to situations, due to experiences, due to any and everything that helps his mentality survive all the hardships and stuff. That is what creates a leader. সো আমরা ওইরকম অবস্থায় নাই আসলে বিকজ আমাদের মা বাবারাও আমাদেরকে ওইভাবে বড় করে না, আমাদের নলেজও ওইরকম হয় না, আমাদের সাফারিংসও ওইরকম নাই, আমাদের এক্সপিরিয়েন্সেসও ওইরকম হয় না, আমরা অনেকটা তুলু তুলু করে বড় হই. সো একটা খুবই ফেমাস প্রবাদ আছে, স্ট্রং ম্যান ক্রিয়েট গুড টাইমস, গুড টাইমস ক্রিয়েট উইক ম্যান, উইক ম্যান ক্রিয়েটস hard time creates strong man. ভালো সময়ে কেউ স্ট্রং হয় না. It's the hardship that makes you strong. Exactly. So these are the things that I think a leader should have. Even not only leadership, বিজনেসের ক্ষেত্রেও এটা কিন্তু অনেক বেশি ট্রু. যে ধরেন বাবা তাকে 20 লাখ টাকা ধরাই দিছে বাবা ব্যবসা করো, সে কিন্তু বেশি তো যেতে পারবে না. বাট যেই লোকটা হয়তো জিরো থেকে শুরু করছে, 10,000 20,000 টাকা দিয়ে শুরু করছে, সেই লোকটার অনেক দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ তার যদি ওই ভিশন থাকে, ওই লক্ষ্য থাকে. কারণ সেক্ষেত্রে সে প্রতিটা পদে পদে ওই ধাক্কাটা খাবে, প্রতিটা জায়গায় সে ওই শিক্ষাটা পাবে, সেই শিক্ষাটা সে হয়তো অ্যাপ্লাই করে করে বড় হতে পারবে. ইভেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড যত বিলিনিয়ার দেখবেন, টপ 100 বলেন বা টপ যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু জিরো থেকে শুরু করা. সেটা ইভেন বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ীরা আছে সবাই কিন্তু সেম টাইপেরই. তো আমি এর ভিতরে আমি আরেকটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে মানে ম্যাসকুলিনিটি নিয়ে আমরা কথা বলছি. ম্যাসকুলিনিটির ক্ষেত্রে পর্নোগ্রাফি কীভাবে বাধা সৃষ্টি করে? পর্নোগ্রাফি হচ্ছে আমাদের পর্নোগ্রাফি ইজ এ অ্যাডিকশন. হ্যাঁ, যে অ্যাডিকশনটা মেক্স আস লুজ আওয়ার থিঙ্কিং ক্যাপাসিটি. সিম্পল অ্যাজ দ্যাট. আ ম্যান ইজ most dangerous when he knows how to think about everything. আমাদের এখন সোসাইটির প্রবলেম হয়ে দাঁড়াইছে যে উই হ্যাভ বিন গিভেন সো মেনি থিংস টু ডাইভার্ট আওয়ার অ্যাটেনশন. আমাদের অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য এত কিছু দেওয়া হয়েছে যে আমরা এখন সবাই ADHD-তে ভুগি. আমরা এখন একটা 30 সেকেন্ডের রিল দেখার ধৈর্য থাকে না আমাদের. আমরা স্ক্রোল করতেছি. ইভেন
আমি এখন আগে আমি 15-20 মিনিট 30 মিনিট 50 মিনিটের পডকাস্ট একটা শুনে ফেলতে পারতাম ওয়ান সিটিংয়ে, আর আমার বিরক্ত লেগে উঠে 2-3 মিনিট পরে। দ্যাট ইজ এডিএইচডি মানে খুব ইন্টারেস্টিং না হইলে মনোযোগ থাকে না। কেন? কারণ হচ্ছে আমার ব্রেনকে কন্ডিশন করে ফেলা হয়েছে টু গেট আ এন্ডরফিন শট, এন্ডরফিন বললে ভুল হবে, হোয়াট শুড আই সে, নামটা ভুলে গেছি। There is a hormone that excites our mind. Dopamine. Yeah, thank you for that. Dopamine শটটা আমাদের জন্য এতটা ইজি বানায় ফেলা হয়েছে যে আমরা এখন 30 সেকেন্ডের একটা রিল দেখতে পারি না। আমরা 3 সেকেন্ডের ভিতরে যদি এটা পছন্দ না হয় তাহলে আমরা দেখিই না, উই জাস্ট স্ক্রল অ্যাওয়ে। আমি এখন ওই রকম একটা ব্যক্তি, আমি যদি আমাকে এক্সাম্পল হিসেবে ধরি, আমি যে ব্যক্তি 3 সেকেন্ডে এক্সাইটমেন্ট না পাইলে একটা জিনিস স্ক্রল করে ফেলি, আমাকে আপনি বই পড়তে দিলে আমি পড়বো এক পেজ পড়তে পারবো আমি? খুব ইন্টারেস্টিং না হইলে অসম্ভব। ও বই ইন্টারেস্টিং হলেও বোর খাবো, কারণ হচ্ছে আমি তো ডোপামিন শটটা পাচ্ছি। পর্নোগ্রাফি ইজ কুইক ডোপামিন শট, অ্যান্ড ইউর সিইং থিংস যেটা তোমার আসলে দেখার কথা না, যে জিনিসটা তোমার জন্য বিয়ের আগে ফরবিডেন। ইভেন ইন এভরি রিলিজিয়ান পর্নোগ্রাফি হারাম ডিরেক্টলি। কিন্তু আমাদের এই পর্নোগ্রাফির সাথে আরেকটা প্রবলেম আছে, দ্যাট ইজ মাস্টারবেশন। জাস্ট ওয়াচিং ইট ইজ ব্যাড এনাফ, মাস্টারবেশন ইজ ইভেন ওয়ার্স। মাস্টারবেশনের সব থেকে বড় প্রবলেমগুলোর মধ্যে একটা হবে যে ইউ উইল গেট কন্ডিশন টু, মানে ওই সিচুয়েশনটাতে কন্ডিশন হয়ে যাবেন, দেন ইউ ওয়ন্ট অ্যাকচুয়ালি ফাইন্ড এনি স্যাটিসফ্যাকশন উইথ এ রিয়েল পার্টনার এনিমোর। অনেক ম্যারেজ এটার কারণে ডিভোর্স এন্ড হয়েছে। এখন এটা তো অনেক হচ্ছে, এটা হচ্ছে। আর সেক্সুয়ালিটির প্রবলেম তো আছেই, মানে প্রচুর ইরেকটাইল ডিসফাংশনস। মাস্টারবেশনে আরও অনেক প্রবলেম আছে, যেমন আপনার বোনস উইক হয়ে যাওয়া, আপনার আইসাইট উইক হয়ে যাওয়া, আপনার হেয়ার ফল করবে, আপনার টেস্টোস্টেরন লো হয়ে যাবে, আপনার মাসল মাস গ্রো করবে না, ইউ উইল অলওয়েজ বি উইক, টায়ার্ড, এনার্জি পাবেন না, লেথার্জিক থাকবেন। আ লট অফ প্রবলেমস উইথ মাস্টারবেশন। বাট প্রবলেম হচ্ছে কি, এই যে আমি একটা কথা বলি যে ওয়েস্টার্নাইজড সোসাইটিকে ফলো বেশি করলে যা হয়, ওয়েস্টার্নাইজড সোসাইটি ইভেন ইন আওয়ার নেবারিং কান্ট্রিজ, doctors are saying masturbation is healthy. আমি অনেক জায়গায় বলতে শুনছি, ইভেন আমি একটা হুজুরকে জিজ্ঞেস করছিলাম এবারে, it is straight up unhealthy practice. You are doing something unnatural to your body. এই জিনিসটা আমাদের ইউথ শেষ করে দিছে। আমরা এই ইউথ, আমি ইনক্লুডিং মি, আমি নিজেকে এক্সক্লুড করে কোনো কথাই বলতেছি না। অনেকে মনে করতে পারে যে তুই কি হয়ে গেছিস গা, এরকম একটা অ্যাটিটিউড আসতে পারে। আমি অডিয়েন্সের কাছে ক্লিয়ার করতে চাই যে আমি নিজেকে এক্সক্লুড করে কথা বলতেছি না, আমি নিজেকে এইসব দোষে ফালাচ্ছি, আমি নিজেও এগুলার ভাগিদার। আমরা এখন যুদ্ধ হইলে, কোনো ধরনের কোনো যুদ্ধ হয়ে গেলে আমরা কিন্তু দাঁড়াইতে পারবো না, বিকজ ওই মেন্টালিটি নাই, উইক। বা সবচেয়ে বড় জিনিস যেটা হয় আমার মনে হয় যে, মানে আপনি যখন এই কাজটা করবেন, ইউ নো দিস ইজ ইলিগ্যাল অর দিস ইজ আনএথিক্যাল, এটা আমরা অ্যাজ মেন আমাদের মাথায় কিন্তু এটার একটা অ্যালার্ম সিস্টেম আছে। দিস ইজ নট সামথিং উই শুড বি ওয়েস্টিং, বাট আমরা তাও করতেছি। ইভেন ইফ ইউ আর অ্যাডিক্টেড, ইউ উইল স্টিল ফিল গিলটি ডুইং ইট আফটার। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে তোমাকে এটা দেওয়া হয়েছে একটা পারপাসের জন্য, দিস ইজ দ্য সিড অফ লাইফ, and we just wasted it away. So আমরা guilt feel যেটা আমাদের হয়, that is কিন্তু genuine because we need to feel that guilt so that we stop. But ওই pornography that triggers, ইভেন আমার মতে পর্নোগ্রাফি আপনার যত ধরনের অ্যাডিকশন আছে, আপনি ইয়াবা খেতে পারেন, আপনি গাঁজা খেতে পারেন, আপনি কোকেন খেতে পারেন, ওইটা সবগুলো থেকে ডেঞ্জারাস, সবচেয়ে ডেঞ্জারাস। কারণ আপনাকে হয়তো আপনার ফ্যামিলি দেখতেছে, আপনার ফ্রেন্ডসরা দেখতেছে, আপনাকে একটা সময় রিহেবে পাঠাতে পারবে, বাট পর্নোগ্রাফি রিহেব কই? ইভেন আমাদের যখন এই যে নতুন যে বিপ্লব হলো, এর সময় যখন ওই যে আমাদের অনেকদিন ইন্টারনেট ছিল না, আমি আমার আশেপাশে অনেকগুলো ছোটো ভাইকে দেখছি, মানে তাদের অবস্থা খারাপ, মানে তারা একটা পর্ন খুঁজতেছে, তো দে নিড পর্ন, কারণ তাদের কোনোভাবে সময় কাটতেছে না, তাদের পর্ন লাগবে। একটা মাথা খারাপ হয়ে গেছে, একজনের কাছে একটা পাইছে সবগুলা, মামা কয় টাকা লাগবে? আপনি চিন্তা করেন, দিস ইজ দ্য রিয়েলিটি অফ দিস জেনারেশন। আমি একটা কথা বলি, this generation is one of the smartest and hardworking generation. At the same time, this generation has become one of the weakest. Exactly. Including me.
আমি আমার নিজেকে এক্সক্লুড করে কোনো কথাই বলি না অ্যান্ড আই থিঙ্ক সাম অফ আস শুড এক্সিস্ট অ্যাজ নেসেসারি ইভিল টু অ্যাটলিস্ট হ্যাভ দ্য গাটস টু সে সামথিং আমি ডেলি বেসিসে যত পরিমাণে গালি খাই আমার কমেন্ট বক্সে এই পরিমাণে গালি খাওয়ার পরও কেন আমি এই 4টা বছর ধরে এইসব কন্টেন্ট বানায় যাচ্ছি দের হ্যাজ টু বি এ রিজন অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন রিজনস আমি একদম ব্লেটেন্টলি বলি কথাটা একদম ব্লান্টভাবে বলবো সেটা হচ্ছে মাই সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ইজ ক্রিয়েটেড ফর বিজনেস এটা আমি একদম ওপেনলি কনফেস করি কিন্তু সেকেন্ডারি পার্সপেক্টিভ কিন্তু এটা যে আই নিড টু হেল্প পিপল ইউ হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া আমার কাছে হাজারে মেসেজ আসে অ্যাবাউট সিচুয়েশনস ইউ উইল নেভার এক্সপেক্ট যে আচ্ছা এরকমও হয় কেন গিভ আস এক্সাম্পল মানে যদি ক্লাস 7-এর মেয়ে বলতেছে যে তার বয়ফ্রেন্ডের সাথে সেক্স করছে তারপর বয়ফ্রেন্ড ব্রেকআপ করে একজনের সাথে হুকআপ করে ফেলছে 7-এর মেয়ে 7 ঢাকার ও মাই গড অ্যান্ড এই যে এখান থেকে আমার আরেকটা কোয়েশ্চেন ভাই আসতেছে সেটা হচ্ছে এখন আমাদের সোসাইটিতে আরেকটা যে জিনিস খুব বেশি নাড়া দিচ্ছে সিচুয়েশনশিপ আপনি কমিটমেন্টও নাই আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও না আর হাজব্যান্ড ওয়াইফ তো নাই আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছি সিচুয়েশনশিপ নিয়ে যেটাতে আমি ধুমায় একটু রুড হইছি নর্মালি আমি রুড হই না বাট আমি এটাতে রুড হইছি একটু মানুষ খুবই অফেন্ডেড মানে আমি কেন রুড হচ্ছি আমি কি হবো ভাই তোমরা এটা কি বলতেছো সিচুয়েশনশিপ মানে কি তোমরা একটার সাথে দুনিয়ার যা মন চায় তা করবা কিন্তু তোমাদেরকে দেখে দুনিয়ার সবাই বললো যে এ তোরা কি রিলেশনে আছিস অ্যাটলিস্ট জিএফবিএফ ট্যাগটাতে আছিস ম্যারিড না ভাই আমরা তো আমরা ফ্রেন্ডস মানে ক্যাজুয়াল ফ্রেন্ডস আর কি হোয়াট ইজ দিস তোমরা কাপড় চেঞ্জ করার মতো মানুষ চেঞ্জ করো এখন তা আমি রুড হব না কেন আর সিচুয়েশনশিপের পরে যেটা আসে ধরেন সিচুয়েশনশিপের পরে কিছু আসে না এক্স্যাক্টলি এটাই তো প্রবলেম যখন লাভের আগে লাস্ট আসে এরপর আসলে কিছু হয় না সি ইন দ্য লাস্ট 10 years লাভ ডাজ নট এক্সিস্ট এনিমোর লাভ ইজ নন এক্সিস্টেন্ট হোয়াট ইউ সি ইজ লাস্ট ইফ দেয়ার ওয়াজ এনি লাভ এত হার্ট ব্রেকস হইতো না ইফ দেয়ার ওয়াজ এনি লাভ আমার মতো এন্টিটির জায়গা থাকতো না ববি ভাইয়ের মতো এন্টিটির জায়গা থাকতো না ববি ভাই হয়তো ফিটনেস লাইন নিয়ে গ্রো করতো আমি হয়তো অন্য কোনো লাইন নিয়ে গ্রো করতাম আমি ববি ভাই মাইন্ড করেন না আপনাকে একটা প্রাইম এক্সাম্পল হিসেবে ইউজ করতেছি বিকজ আপনি হচ্ছেন দ্য ফার্স্ট পার্সন টু স্টার্ট দিস আপনাকে দেখেই আমি ইন্সপায়ার্ড হয়েছি সো আই এম সরি বাট আমাদের মতো ববি ভাইকেও আমি এই কথাটা বলছিলাম দ্যাট ইজ উই আর নেসেসারি ইভিল আমাদের এগুলা তাদের বাবা মাদের বলা উচিত ছিল তাদের আপনাদের মতো মানুষ দরকার আরো অনেকগুলা ভাই একটা ছেলের গার্লফ্রেন্ডের সাথে মা শপিংয়ে কিভাবে যায় একটা মেয়ের বয়ফ্রেন্ড কেমনে ঘরে বৈশা ভ্যালেন্টাইন্স সেলিব্রেট করে এটা অহরহ হচ্ছে নিউ ইয়ার নাইটে গেস হাউ মেনি কন্ডমস আর সোল্ড in the entire country. বাংলাদেশে yes 10 New Year's night 10 লাখ plus minus good luck finding a virgin oh my god আর ক্লাস 7 এ যদি সে ভার্জিনিটি হারায় ফেলে তাহলে তো বিয়ে করতে হবে জন্মের পরে বুক দিতে হবে যে ভাই এটা আমার লাগবে রাইখে দিও and the second most condoms sold on is February 14th. হ্যাঁ যে ভাষা কালো ড্রেস পরে just guess married people don't use that much condom so where is this condom being sold এই ক্লাস 7 এর বাচ্চাগুলো ইউজ করে এর মধ্যে আরেকটা জিনিস আসে যে ধরেন আমাদের এখনকার রিলেশনশিপগুলো যদি বলি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হইলো সিচুয়েশনশিপ বাদই দেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার পরে ম্যাক্সিমাম রিলেশনশিপ কিন্তু 6 মাস 1 বছর 2 বছরের বেশি টিকতেছে না ADHD of relationship হ্যাঁ ভালো লাগতেছে না তোমাকে আর জমতেছে না ইভেন this is one of the টিকে কোনগুলো টিকে আমি বলি আমাদের এখন প্রবলেম হয়ে গেছে কি ধরেন এখানে 10টা ছেলে এখানে 10টা মেয়ে হ্যাঁ
10টা ছেলে থেকে যে ফার্স্ট 2-3টা ছেলে যারা একদম পিকে আছে, পিক অফ এনিথিং, আইদার দে আর পপুলার, গুড লুকিং, ওয়েলদি, এনি পিক, these 3 guys will get the attention of the entire 10 guys, 10 girls. Sorry. Gayism করতেছি না আমি। The regular guy podcast. The regular guy podcast যে গার্ল রাখা দরকার না ভাই। তো 10টা মেয়ে ওই এপিক 3 জনকেই খুঁজতেছে। হ্যাঁ, বাকি 7 জনে লাকি একজন এভারেজ ছেলে থাকে যে একটা মেয়ে পায়, বাকি 6 জনই কিন্তু একা থাকে। সো এই কারণে এই মেয়েগুলোর সাফারিংটা হয়ে যায় এরকম যে 9টা মেয়ে যদি 3টা ছেলের পেছনে থাকে, ওই 3টা ছেলে কিন্তু এই 9টা মেয়েকে কখনো একদম প্রপার রেসপেক্ট দিয়ে ট্রিট করবে না, লয়্যালটি তার থাকবে না, কারণ হচ্ছে তার কাছে অপশন আছে। ওই প্রত্যেকটা ছেলের জন্য কিন্তু 1:9, ওই 3টা ছেলের জন্য 1:9, কিন্তু ওই মেয়ের জন্য কিন্তু 1:1ই, কারণ হচ্ছে ওই এপিটোম অফ মেল ম্যাসকুলিনিটি যেটা, বা মেল এপিটোম যেটা, সেটা হচ্ছে ছেলে যে কোনো একটা অ্যাসপেক্টে যদি মানে কি বলবো এক্সেল করে, হি উইল বি মোর অ্যাট্রাকটিভ টু উইমেন। ইটস ট্রু। ইভেন অনেক ক্ষেত্রে গুড লুকস আমার কি আছে ভাই, আমি তো অগাধ টাকাও নাই, আমার কাছে গাড়ি বাড়িও নাই, তাও আমি এত অ্যাটেনশন কেন পাচ্ছি? আমার থেকে বাইফার গুড লুকিং ছেলে আছে, আমার থেকে বাইফার রিচ ছেলে আছে, বাট আমি কিন্তু অনেক এমন অ্যাটেনশন পাই যেটা আমি কখনো এক্সপেক্টও করি না যে আমি পাবো। কেন পাচ্ছি? বিকজ আমি কিছু একটা তো অ্যাভারেজ ছেলেদের থেকে বেটার, কনসিডারিং মাই সোশ্যাল মিডিয়া। হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পপুলার অন্যদের থেকে, অ্যাভারেজ ছেলেদের থেকে, এই জন্য হয়তো পাচ্ছি। সো ওয়েন এভার আ গাই ইজ reaching an epitome of any platform, he will get attention from the entirety of the segment of girls. ইভেন অনেক মানিও এক্ষেত্রে অনেক বেশি ভাই টাকার উপরে কিছুই না। এক্স্যাক্টলি, টাকা থাকলে গুড লুকস না হইলেও প্যারা হয় না, অনেক প্যারা হয় না। এখন এখানে গোল্ড ডিগার বলবে, অনেক মেয়েরা লজিক দিবে যে হ্যাঁ তুমি কি তোমার বোনকে টাকা ছাড়া ছেলের কাছে বিয়ে দিবা কিনা। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি তো বলি না আমি আমার বোনকে টাকা ছাড়া ছেলের কাছে বিয়ে দিব, কিন্তু আপনারা তো টাকা চান না, আপনারা চান হচ্ছে লাক্সারি অ্যান্ড ওয়েলথ, যেটা আপনারাও ডেভেলপ করতে পারেন না নিজেদের জন্য, বা আপনাদের ফ্যামিলিও আপনাদেরকে ডেভেলপ করে দিচ্ছে না, বাট আপনারা চান যে আরেকটা ছেলে আইসা আপনার জন্য এসব কিছু করে দিবে, উইথাউট ইভেন বিং এ পার্ট অফ হিজ স্ট্রাগলস। ইউ জাস্ট ওয়ান্ট টু হ্যাভ দ্য রেজাল্ট অফ দ্য হার্ড ওয়ার্ক দ্যাট হি ডিড হিজ এন্টায়ার লাইফ। দ্যাটস দ্য প্রবলেম। কারণ হচ্ছে আমি কোন মেয়ের সাথে আমি আমার লাইফের হার্ডওয়ার্ক, হার্ড অ্যাচিভমেন্টসগুলো শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত? যে মেয়ে আমার সাথে ওই হার্ডওয়ার্কে ছিল, নাকি যে মেয়ে আমার ওগুলো সব কিছু দেখে আসছে? আমি বিয়ের কনসেপ্টই মাথা থেকে ফেলাই দিছি। আমাকে প্রতিনিয়ত কয়েকশো মানুষ বিয়ের কথা বলে যে ভাই তুমি বিয়ে করতেছো, কাকে বিয়ে করবো? ধরেন আমি এখন বিইং এ গাই, আই এম স্টিল ইন মাই স্ট্রাগলিং ফেজ। এনাফ আর্ন করতেছি যে একটা মেয়েকে আমি 3 বেলা খাওয়াইতে পারবো, 2টা কাপড় দিতে পারবো, একটা বাসায় রাখতে পারবো, কিন্তু এটা তো এই সোসাইটির জন্য এনাফ না। বাট আমাদের যদি ইফ উই গো ব্যাক টু দ্য সুন্না ওয়ে, আই এম প্রপারলি পারফেক্ট গাই ফর ম্যারেজ। আমার যা যা একটা মেয়েকে দেওয়া দরকার আমি কেপেবল। ইভেন বিয়ে করতে গেলে আপনি সুন্নার কথা অনেকবার বলছেন ভাই, সুন্না অনুযায়ী কিন্তু বিয়ে হচ্ছেও না। হ্যাঁ, এই যেমন আমি উদাহরণ দেই, কবুল পরেই তো বিয়ে করবা। এক্স্যাক্টলি, তুমি তো দুরুদ পড়বা, তো তুমি দোয়া পড়বা, তো হাত 2টা তো আল্লাহর কাছে তুলবা, তাই না? হ্যাঁ। তো তুমি এর আগের দিন গায়ে হলুদ কেমনে করো? হলুদে কিভাবে নাচো? হ্যাঁ, বউ জামাই পাবলিকালি নাইচা উড়াই ফেলতেছে, তুমি কোন ধরনের ছেলে যে তুমি তোমার বউরে পাবলিকের সামনে নাচাইতেছো? আর তারপরে রিসেপশন, তারপরে রিসেপশনে বউকে একদম এপিটম সাজাবে। এক্স্যাক্টলি, 50,000 টাকা খরচ করে সাজাবে। দেখো আমি আমার বউকে সাজায় আনছি তোমরা দেখার জন্য। এক্স্যাক্টলি, তুমি কতটা উইক ক্যারেক্টারের একটা পুরুষ হইলে তুমি তোমার বউকে এভাবে ডিসপ্লেতে ছাড়ো? এক্স্যাক্টলি। কামিং টু দিস পয়েন্ট, কাপল ব্লগার্স, বউ ব্যবসায়ী, এপিটম। ও মাই গড, তাদের ওই পোলাগুলাকে দেখে মনে হয় ভিউজ আসবে? না। ভিউজ কি ওই পোলাদের জন্য আসে? না। কন্টেন্টের জন্য আসে? নেভার। আমি বললাম, আমি যদি আজকে আমার ভিডিওতে একটা মেয়ে আনি, ওই ভিডিওতে যে ভিউজ আসবে আমার এখন পর্যন্ত কোনো ভিডিওতে। আমাকে হচ্ছে সবাই খুব অভিযোগ দেয় আপনাদের পডকাস্টে মেয়ে আসে না কেন।
আর ওই যে এইটাই ওই আনেন মেয়ে আনেন View আনার আর পরে view. ভিউজ ফাড়ায় ফেলবেন যাই বলছে আচ্ছা আনবো, আমাকে বল কাকে আনবো। আমি তো কাউকে দেখতেছি না বাংলাদেশে। আশ্চর্য। এনে মানে মেয়ে যদি নিজে থেকে নিজেকে ডিসপ্লে করে, হ্যাঁ। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। হ্যাঁ তুমি জামাই হয়ে তোমার ক্যারেক্টার কতটা উইক যে তুমি তোমার বউকে মানুষের সামনে মানুষকে খুশি করার জন্য ডিসপ্লে করে বেড়াও। এই ফেনী বন্যা যখন হয়, জি। আমি ফেনী বন্যার সময় কিন্তু ফেনীতে ছিলাম, আচ্ছা। আমি চিটং থেকে বেশ অনেক কিছু নিয়ে গেছি। হ্যাঁ তখন ওইখানে কল্লাক মিয়া নামের একটা কন্টেন্ট ক্রিয়েটারও ছিল। হ্যাঁ If you হি know ইজ that ভেরি guy. ফেমাস নাও। He is very famous because of that বন্যা। এক্স্যাক্টলি হ্যাঁ। এই ছেলের মতো একটা ছেলে যার ব্যাকগ্রাউন্ড এডুকেশন খুবই লো, নেগলেজেবল, ও বিয়ে করার পর ও একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে, যেটা দেখে আমার মনটা জড়াই গেছে। আমিও দেখছি হ্যাঁ, ভিডিও করছিল একটা। আমি স্ট্যাটাসটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কারণ আমি তো ডিরেক্ট ফলো করি না, হ্যাঁ, আমি হ্যাঁ। খুব কম আমিও আমার সামনে চলে আসছিল। হ্যাঁ আমি খুব কম কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করি। জি। কারণ হচ্ছে সবাইকে ফলো করার মতো কিছু না, অনেস্ট কথা, যাতে আমি শিখতে পারবো না কিছু তাকে ফলো করার মানে নেই। তো ও একটা স্ট্যাটাস দিয়ে যদি ওর মতো একটা ছেলে বুঝতে পারে যে আপনারা যদি মনে করেন যে আমি আমার বউকে সোশ্যাল মিডিয়াতে দেখাবো তাহলে আপনাদের ধারণা ভুল, ওর মতো একটা ছেলে যদি বলতে পারে, তাহলে তোমরা এত শিক্ষিত হয়ে তোমরা কি করলা? মানে আমার মনে হয় মানে ওর ব্যাকগ্রাউন্ড এডুকেশন না থাকতে পারে, বাট ও অনেক পিএইচডি হোল্ডারের চেয়ে অনেক বেশি, ওর এথিক্সটা হচ্ছে মুভেবল। এক্স্যাক্টলি। তুমি এত হাইলি এডুকেটেড, কিন্তু তোমার থেকে বউ দিয়ে ব্যবসা করতে হবে। আর এখন তো প্রচুর হয়েছে, ইভেন আপনি ওই যে ইন্ডিয়ান একটা আছে মিস্টার বিস্ট নামে, মেবি মিস্টার বিস্ট, তো বাইরের ইউএস, না সরি মিস্টার বিস্ট বলছি কেন, আরে ওনার নাম জানি কি, মানে ওনার নামটা আমি এক্স্যাক্টলি মনে আসতেছে না। উনি হচ্ছে আপনার আগে পাইলট ছিল, ফ্লাইং বিস্ট। ফ্লাইং আমি বাইরের দেশের কথা বলার দরকার কি, আমার দেশে হ্যাঁ না, ফ্লাইং বিস্টের কথা একটু আমি এখন আনতেছি। অনেকে অনেক পিসড অফ হবে, অনেকে আমাকে নিয়ে পিসড অফ হবে, বলবে যে তুই কে, তুই কেন কমেন্ট করবি। আমি কে, আমি কেন কমেন্ট করব, এটা থেকেও বড় কনসার্ন হওয়া দরকার যে তোমরা যেটা করতেছো, ঠিক আছে আমি খুবই খারাপ মানুষ, আমি এই বাংলাদেশের সব থেকে বড় রেড ফ্ল্যাগ, সব থেকে বড় ক্যারেক্টারলেস, সব থেকে বড় মাইয়াবাজ, আমি সব কিছু স্বীকার করে নিলাম, কিন্তু আমি তো বউ ব্যবসায়ী না, আমি তো আমার বউকে আনবো না, আমার মাকেও তো কখনো আনি। তোরা তো ভিউজের জন্য মাকেও আনিস, বউকেও আনিস, বোনকেও আনিস, সবাইকেই নিয়ে আসিস। Very true. A man is only as good as his ethics towards the women in his life. You can never be a good man if you can't protect your woman from the gaze of other men. কারণ একটা পুরুষ আরেকটা মেয়েকে কিভাবে দেখে এটা আমরা ছেলেরা ভালোই জানি, তাও আমরা স্বীকার করতে রাজি না। ও এখানে প্রিমিক্সিং থেকে আরেকটা জিনিস আসে, যে ধরেন রিলেশনশিপ দেন আর সে হচ্ছে হার্ট ব্রেক, আর এখনকার ছেলেমেয়েরা এক হার্ট ব্রেকে 10 বছর টানে, আবার কিছু কিছুরা 2 দিন পরে আবার আরেকজনের সাথে চলে যায়। যাদের সমস্যা, যারা একটু উইক, হার্ট ব্রেক নিয়ে অনেক সাফার করে, তাদের উদ্দেশ্যে হোয়াট উইল ইউ সে? আরো বেশি মারা খাও। হয়ে গেছে রিলস, 20 সেকেন্ডের রিলস ডান। আমি লিটারালি এটাই বলি যে আরো বেশি সাফার করো। আচ্ছা, যে বেশি উইক হ্যাঁ তার আরো বেশি সাফার করা উচিত, বিকজ ওয়ান্স হি গেটস ওভার দিস সাফারিং অর শি গেটস ওভার দিস সাফারিং, there is literally nothing else a man or a woman can do to him or her যেটা ওকে সাফার করাবে। ভেরি ট্রু। কারণ এখন হার্ট ব্রেকটা একটা মোটিভেশনাল অ্যাসপেক্ট হয়ে দাঁড়াইছে। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে একটা ছেলের সাথে 5 বছর রিলেশনশিপে ছিল, থাকার পরে ওই ছেলেটা হচ্ছে ওর সাথে চিট করছে আরেকটা মেয়ের সাথে। হ্যাঁ, ওইটা হচ্ছে ওর ফার্স্ট বয়ফ্রেন্ড। দেন 1 বছর পরে আরেকটা ছেলের সাথে রিলেশনশিপে গেছে, ওই ছেলেটার সাথেও প্রায় 7 থেকে 1 বছরের মতো মেবি ছিল রিলেশনশিপে। ওই ছেলেটাও সেম কাজ করছে, ওর রুমমেটের সাথে ওর সাথে চিট করছে। এখন ও আমাকে বললো যে ফার্স্টবার আমার অনেক কষ্ট হয়েছে, সেকেন্ডবার বলছে ওর লাইফ ও যা ইচ্ছা করুক, আই ডোন্ট গিভ আ শিট। তো আসলে এটা ট্রু, অনেকটাই ট্রু। But this is something that is not a good thing. Yeah, obviously. Motivational but not good. কারণ হচ্ছে you become insensitized to this, and এর কারণে হবে কি you will lack trust in other people for the entirety of your life. That's why আমি বলি don't experience too many people.
If you do, once you experience too many people, you'll never find happiness in one person. ভেরি ট্রু, ভেরি ট্রু, কখনো পাবো না। ভেরি ট্রু। আমি এটা লাস্ট পয়েন্ট এড করে দিই যে এই যারা 2 দিন পর লং টার্মেরটা তো বললাম, 2 দিন পর এটা একটু বলে যাই। এই যারা 2 দিন পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে বা গার্লফ্রেন্ড চেঞ্জ করে, দে আর বেসিক্যালি addicted to having a new presence in their life every now and then. তারা হচ্ছে ADHD অফ রিলেশনশিপ তাদের মধ্যে। তাদের একটা মানুষকে বেশি দিন ভালো লাগবে না, অ্যান্ড এটা এক পর্যায়ে যেমন হবে, দে উইল বি অ্যালোন, দে উইল অলওয়েজ বি অ্যালোন অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম, কারণ এই জিনিসটা সাস্টেনেবল হবে না। আর তুমি মানুষ তো, আমার সবথেকে বেশি অবাক লাগে মেয়েদেরকে নিয়ে, কারণ আমরা ছেলেরা, আমাদের ছেলেদের জাতগত স্বভাব খারাপ আছে, আমি এটা নিজেও মানি, ঠিক আছে, কিন্তু মেয়েরা তো অনেক প্রেশিয়াস, মেয়েরা তো কুইন্স, আমাদের কুইন্স হওয়ার কথা তারা। এক্স্যাক্টলি। আজকে একজনের সাথে ব্রেকআপ হয়েছে, 2 দিন পর আরেকজনের সাথে কিভাবে থাকে সে? ভাই তোমার তো একটা ভ্যালু আছে ভাই। ইভেন আই নো সামওয়ান যে হচ্ছে, শি ওয়াজ অলসো মাই ফ্রেন্ড, আমার বলা উচিত না, তারপরে বলতেছি, থাক বললেন না, না মাইন্ড করুক গা, আমার কিছু আসে যায় না। সেটা হচ্ছে আপনার 7 বছর ছিল একটা ছেলের সাথে রিলেশনশিপে, আরও বেশি হবে মেবি, সব জায়গায় ঘুরছে টুরছে, সব কিছু করছে, জাস্ট ব্রেকআপের 1 না 1.5 মাস পরে আবার আরেকটা ছেলের সাথে রিলেশনশিপে গেছে, এবং এরা যে ছেলের সাথে 7 বছর রিলেশনশিপে ছিল, ওই ছেলে কিন্তু ওর সাথে আবার চিটও করছে। আরে কি কালচার ভাই, মানে না। এন্ড অ্যানাদার থিং ইজ দ্যাট, এই যারা মানে খুব তাড়াতাড়ি আরেকজনের কাছে মুভ অন করে না, ওদের ব্যাকআপ অপশন আগে থেকে রেডি থাকে। এক্স্যাক্টলি। তারা দে আর নট মুভিং ইন উইথ র্যান্ডম পার্সন যে আবার 2-3 দিন 4 দিন 5 দিন এসে পড়ায় বলছে না, ওই আশেপাশের ওই জাস্ট ফ্রেন্ডটাই, এক্স্যাক্টলি ওই জাস্ট ফ্রেন্ডটার সাথেই যায়। এই জন্যই আমি বলি দের ইজ নো জাস্ট ফ্রেন্ড। আপনার ভাই, এবার হচ্ছে আমরা একটু বিজনেসে আসি। আপনার নতুন ভেঞ্চার মাফাজ সম্বন্ধে একটু জানতে চাই আমি। মাফাজ ইজ আ পারফিউম ব্র্যান্ড, যেটা আমি লঞ্চ করছি উইথ আ টার্গেট দ্যাট আই উইল মেক দিস ব্র্যান্ড আ বিগ ব্র্যান্ড ইন বাংলাদেশ, যেটা ইন বাংলাদেশ হবে, ফর বাংলাদেশ হবে। আর এটা নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করতেছি, আর কনস্ট্যান্টলি আপগ্রেডিংয়ের উপরে আছি। আপাতত 3টা ফ্লেভার রানিং মার্কেটে। ভেরি সুন ইনশাল্লাহ, আমি এখন অ্যানাউন্সমেন্ট করি না, বাট আপনার এখানে অ্যানাউন্সমেন্ট করে যাই, আই এম লঞ্চিং আওয়ার ফার্স্ট ফিমেল পারফিউম উইদিন দিস মান্থ। ওকে। অ্যান্ড ইনশাল্লাহ এই মান্থের ভিতরে হুদা, দ্য ফ্লেভার নেম ইজ গোয়িং টু বি হুদা। আচ্ছা আচ্ছা। অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি লঞ্চড বাই দিস মান্থ ইনশাল্লাহ। তারপরে আমরা নেক্সট টার্গেট হচ্ছে আমাদের ঈদ, রোজা আসতেছে, রোজার জন্য আমরা একটা হেভি ক্যাম্পেইনে যাব, আর প্রোডাক্ট লাইন আপ আরও এক্সপান্ড করতেছি। আর তার সাথে আমাদের একটা কাস্টমাইজেশন পারফিউম বানানোর একটা পার্ট আছে, যেটা অনেকে জানে না, কিন্তু আমার অনেক ফেমাস ফ্রেন্ডস যারা আছে, ইনফ্লুয়েন্সার ফ্রেন্ডস যারা আছে, তারা আমার থেকে কাস্টমাইজ পারফিউম বানায় নিয়ে যায়। সো ওইটাও করি। আই এম ট্রাইং টু মেক মাফাজ অ্যান অল এনকম্পাসিং পারফিউম ব্র্যান্ড, মানে যেটাতে অলমোস্ট সব কিছুই, সব ক্যাটাগরি থাকবে ইনশাল্লাহ। আপনি মানে রিসেন্টলি ব্যবসাটা শুরু করছেন, যদি একজন 20 থেকে 25 বছরের ছেলেকে বা মেয়েকে আপনি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিতে চান, সেটা কি হবে? ফাইন্ড এ গুড পার্টনার। ইফ ইউ হ্যাভ এ শিটি পার্টনার, তুমি যত ভালো বিজনেস আইডিয়া থাক, যত ভালো টাকা থাক, পার্টনার যদি ভালো না হয়, তাহলে তোমার বিজনেস ডুববে। সেকেন্ড হচ্ছে, যখনই কিছু একটা লঞ্চ করবা, স্টাডি দ্য মার্কেট ফার্স্ট। তুমি কতটুকু এটা সেল করতে পারবা, ওইটা তোমার ক্যাপাসিটি। তুমি সেল করতে পারবা কিনা এটা তোমার জানতে হবে। তারপরে কোথায় সেল করবা, প্ল্যাটফর্ম, ফাইন্ডিং আউট দ্য পারফেক্ট প্ল্যাটফর্ম। যেমন আমার প্ল্যাটফর্ম কিন্তু ইনস্টাগ্রাম, আমার মাফাজ ইজ বেসড ইন ইনস্টাগ্রাম। আমি ফেসবুক খুলছি মনে কিছুদিন আগে, তাও আমার যিনি আমার পার্টনার আছে, উনি আমাকে বলছে যে ফেসবুকটা খুলো, ফেসবুক প্রেজেন্স থাক, সেল না হইলে নাই, কারণ আমাদের সেল জেনারেট হয় ইনস্টা থেকে। আচ্ছা। তো কোন প্ল্যাটফর্মে তোমার বিজনেস চলবে এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমার 1.5 মাসের ভিতরে আমরা প্রায় 6টা লট সেল আউট করছি। 2 মাস হয়েছে মাত্র, 2 মাসে আমাদের 7টা লট সেল আউট। কনগ্রাচুলেশনস। তো ওই সেল আউট করতে কিন্তু খাটুনি ভালো দিতেছে, এমন না যে আমি বসেছিলাম, আমি নিজে ডেলিভারি করছি, আমি নিজে প্রোডাকশন লাইনে যাই বসে থাকি, নিজে মিক্স অ্যান্ড ম্যাচ করছি ফ্লেভার্স, আমি নিজেই সব কিছু করছি।
তারপরে এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে এটাকে অটোমেশন করে ফেলা। এই রোজার পর থেকে এটা অটোমেটিক চলবে, আমার আন্ডারে টিম অলরেডি আছে, বাট আমি এখনো হাত ছাড়তেছি না, কারণ আমি আরেকটা ভেঞ্চারে ঢোকার আগে আমার এটা অটোমেট করে দিব আমি ইনশাল্লাহ। আর আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার 3 জন ফেভারিট বিজনেসম্যান কারা এবং কারণ কি? ইন টার্মস অফ বিজনেস আই উড সে মডার্ন টাইমসের কাউকে আমি তেমন একটা ফলো করি না। আচ্ছা, যদি আমার বিজনেসের ব্যাপারে বলতে আমাদের সাহাবাদের স্টোরিজগুলো, ওনারা অনেক ভালো বিজনেসম্যান ছিল, বিকজ অনেকে মনে করে যে সাহাবারা অনেক গরিব ছিল, দ্যাটস নট ট্রু অ্যাকচুয়ালি। আমাদের সাহাবাদের মধ্যে কিছু সংখ্যক একটু গরিব ছিলেন, বাট অনেকজনই আছে যারা দুর্দান্ত লেভেলের অর্থনৈতিক সামর্থ্য রাখতেন। এমনও সাহাবা ছিল যারা একজন, যিনি একটা পুরো যুদ্ধের প্রায় 30,000 সৈন্যের দায়িত্ব নিয়ে যাওয়া আসা খাওয়া দাওয়া একজনে দায়িত্ব নিয়ে ফেলছে, যেটা এখনকার সময় কিন্তু বিলিয়নস অফ ডলার্স কাউন্ট হয়। ইভেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনারই কথা বলতেছে। আমাদের এই টপিক নিয়ে ফুল একটা পডকাস্ট আছে এবং আমাদের চ্যানেলে মেবি আমি মনে করি আমাদের এমন কিছু নাই যেটা আমাদেরকে অলরেডি শিখাই দিয়ে যাওয়া হয়নি। ইটস জাস্ট দ্যাট আমরা অনেক ডিসকানেক্টেড, ইভেন আমিও অনেক ডিসকানেক্টেড। তো আর অনেকে যখন বলে যে ভাইয়া কোথা থেকে শিখবো, তো আমি বলি যে পডকাস্ট শোনো, বিকজ বুকস পড়ার মতো মেন্টালিটি এখন ছেলে মেয়েদের নাই, ভিজুয়ালস অনেক বেশি প্রেফার করে। আমার কাছে মনে হয় একটা 1.5 ঘন্টার পডকাস্ট যদি সেটা একটা প্রপার নলেজেবল পডকাস্ট হয়, এখান থেকে যে কি পরিমাণ লার্নিং পাওয়া যায়। ইভেন আমার এটার মতো পডকাস্ট হওয়া যাবে না, এখানে শুধু মানুষকে রোস্ট করা হয়েছে। না, এটাও অবশ্যই অনেক কিছু শেখার আছে। না, যেটা আমি বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে আমি লাস্ট 1 বছরে, মানে আমি পডকাস্টিং শুরু করার পর আমি নিজেও অনেক পডকাস্ট শুনি, সত্যি কথা। এবং আমি এই গত 1 বছর পডকাস্ট শুনে যে কি পরিমাণে লার্নিং পাইছি, মানে এটা আনবিলিভেবল। একটা 1.5 ঘন্টার পডকাস্টে একটা মানুষ যে নলেজ শেয়ার করবে, এটা লিখতে বসলে একটা বই হয়ে যাবে। যেমন ভাইয়া আমি আপনার যেটা বলতেছিলাম যে সাহাবীদের যে ধন সম্পদ বা ওনাদের যে রিচনেস নিয়ে যে আমরা পডকাস্টটা করছি, ওইটা ছিল যে গেছিল, উনি ছিল কোটিপতি সাহাবী নামের একটা বই উনি লিখছে। এই বুকটা উনি লিখছে, কিন্তু উনি ওই পডকাস্টে বসে পুরো বইটার বিবরণ, পুরো বইটা এবং আরো ইন ডেপথে। এক্স্যাক্টলি। একটা আমার একটা খুবই ফেমাস কোট আছে, যেটা আমার অরিজিনাল কোট, আমি বলি সবসময়, I am addicted to reading people because each person carries a story of their own. এটা আমার অনেক ফেমাস একটা কোট, যেটা আমার যারা আমাকে আগে থেকে ফলো করে তারা জানে। সো এই কোটটা আমি তখন বানাইছি যখন আমি দেখতেছি যে বিভিন্ন মানুষের সাথে মিশে আমি বিভিন্ন জিনিস শিখতে পারতেছি। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের নলেজ, ইভেন কোরআনের নলেজও কিন্তু মুখোমুখি আগে আসছে। পড়ো, ইকরা পড়ো, মুখে মুখে পড়ো। সো পাসিং অন দ্য নলেজ মাউথ টু মাউথ ইজ ওয়ে মোর এফিশিয়েন্ট দেন রিডিং। এরপর আমি যে কোয়েশ্চেনটা করব সেটা হচ্ছে, এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কোয়েশ্চেন, আমরা অনেকগুলো গেস্টকে করছি, হাউ মাচ মানি ইজ আ লট অফ মানি? ইফ ইউ সে হাউ মাচ মানি ইজ এনাফ মানি, তাহলে এটার একটা অ্যান্সার হচ্ছে তোমার মান্থলি এক্সপেন্স, তোমার ফিউচার ফ্যামিলি এক্সপেন্স, তোমার মেডিকেল এক্সপেন্স, আর তুমি রিটায়ার করে মৃত্যুর আগ পর্যন্ত তোমার যা এক্সপেন্স আছে একদম ব্রেক ইভেন কভার করে এই অ্যামাউন্টটা যদি হয়, তাহলে দ্যাট ইজ এনাফ মানি। অ্যান্ড টু মাচ মানি বলতে গেলে দের ইজ নো লিমিট টু ইট। কেন? বিকজ আমাদের মানুষের লোভ, there is no limit to it. আমাদের ব্যাপারে তো বলাই আছে যে আমাদেরকে একটা মানুষকে 7টা পৃথিবী সমান ধন সম্পদ না দেওয়া পর্যন্ত তার লোভ সামলানো হবে না। 7টা দিলে 8টা চাবে, যেটা ট্রু। যেমন এখন মানুষ 100 বিলিয়ন, 200 বিলিয়ন, 300 বিলিয়ন, 400 বিলিয়ন, 400 বিলিয়ন পর্যন্ত ক্রস করছে, মানে আপনার এলন মাস্ক এরা এখন ট্রিলিয়নিয়ার হওয়ার পথে, মানে সবসময় যে সংবাদ দেখা যায়। এবং আপনার সোশ্যাল মিডিয়া বলেন মানুষ কিন্তু এটার ব্যাপারে অনেক বেশি আগ্রহী করে তোলার ট্রাই করতেছে যে অমুক বিলিয়নিয়ার এমনভাবে কামাচ্ছে, তুমিও কামাও। না, এখানে এই অ্যাসপেক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, যেটা নিয়ে এনাফ কথা হয় না, সেটা হচ্ছে দি সোশ্যাল মিডিয়া গুরুস। জাস্ট বিকজ ওরা একটা জিনিস দিয়ে একটা কিছু করতে পারছে ডাজ নট মিন তুমি পারবা। দিস ইজ অ্যান ইলিউশন। এই ইলিউশনটা তারা তৈরি করছে বিকজ তারা ওই একটা জিনিস দিয়ে টাকা আর্ন করে ফেলছে, এখন আর তারা ওইটাতে আসলে নাই, তারা এখন অডিয়েন্সের কাছে সেল করে টাকা কামাচ্ছে। দিস ইজ দ্য রিয়ালিটি।
ওরা এখন যেটা করতেছে সেটা হচ্ছে মানুষকে বেচে, মানুষ ইজ দ্য প্রোডাক্ট, পিপল আর দ্য প্রোডাক্ট না। আমি যদি এখন একটা রিলেশনশিপ নিয়ে একটা ইবুক বানাই বা একটা কোর্স বানাই, যেমন এরকম রিলেশনশিপ নিয়ে কোর্সও কিন্তু বাংলাদেশে বেচতেছে। আছে। সো আমি এত দিন ধরে, এত বছর ধরে করতেছি, আমি করতেছি, ববি ভাইয়ের মতো বড় একটা পার্সন আছে, উনি পর্যন্ত সাহস করে নাই এটা করার, আমিও করি নাই। এখন কিন্তু আমাদের পরে অনেকজন আসছে যারা রিলেশনশিপ নিয়ে কথা বলে, তারা কিন্তু কোর্স বেচতেছে ডিরেক্ট, একদম 6 month কোর্স টু ইমপ্রুভ ইউর সেলফ, ডেটিং, লাইফ, ফিটনেস, এভরিথিং। আমি জানি না অন্যদের ব্যাপারে, বাট আমি নিজে কখনো সাহস করিনি এটা করার, কারণ হচ্ছে আমি জানি যে দিস উইল নট বি সামথিং যেটা আসলে লং টার্ম নলেজেবল, কারণ এগুলো ইভেনচুয়ালি আফটার ম্যারেজ এগুলোর আর কোনো দরকার কাজে লাগবে না। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আই স্টার্টেড মাফাস। আর্ন তো করতে হবে, আমি আর্ন করার জন্যই সোশ্যাল মিডিয়াতে পা রাখছি, একদম ট্রু। তো আমি আর্ন কিভাবে করব? স্পন্সরশিপস, আমার নিজের ব্র্যান্ড খোলা, these are the things. তো আর্ন করার জন্য ইফ ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট, দেয়ার ইজ নাথিং এলস। কিন্তু এই যে এভাবে মানুষকে যে এখন প্রোডাক্ট বানায় ফেলছে, এই জিনিসটার কারণে মানুষের মধ্যে একটা ওই যে শর্ট টার্ম সাকসেসের একটা অ্যাডিকশন ঢুকছে, যে না আমি এই কোর্স করেই আমি সাকসেসফুল। কিন্তু যে কোর্স বেচতেছে সেও কিন্তু আজকে সাকসেসফুল হয় না, সেও 5-7 বছর আগে থেকে কাজ করে এসে সাকসেসফুল। কিন্তু ও যে এখন সাকসেসটা দেখাচ্ছে, এই কারণে সবাই মনে করতেছে আরে শর্ট টাইমে হয়ে যাচ্ছে। নেভার হবে না। আমি যে মাফাজের কথা বললাম যে আই ওয়ান্টেড টু বিকাম এ ন্যাশনাল ব্র্যান্ড, আমি কিন্তু এখনো ন্যাশনালি সাপ্লাই দিচ্ছি মাফাজকে, তাও আমি এটা ন্যাশনাল ব্র্যান্ড এখনো বলতে পারবো না, কারণ আমার এটা চিনে না। যতদিন পুরো বাংলাদেশ চিনতেছে না ততদিন এটা ন্যাশনাল ব্র্যান্ড না, রাইট? সেম ভাবে একটা মানুষ যখন নিজের ফেস ভ্যালুটা এনাফ বানায় ফেলে, ও তখন মানুষকে প্রোডাক্ট বানায় ফেলতে পারে। দিন শেষে আপনি আমার প্রোডাক্ট, আমি আপনার প্রোডাক্ট, সবাই কিন্তু সবার প্রোডাক্ট। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। ইকোনমি এভাবেই কাজ করে। কিন্তু এই জিনিসটার কারণে এই যে শর্ট টার্ম এডিকশন অফ সাকসেস চলে আসছে, কুইক ক্যাশ, কুইক সাকসেস, এই জিনিসটার কারণে ছেলেমেয়েরা খুবই সাফারও করতেছে গ্রেটলি। কেউ ফিজিক্যালি সাকসেসফুল হবে, ফিজিক্যাল হার্ডওয়ার্ক দিয়ে সাকসেসফুল হবে, কেউ ইন্টেলেকচুয়াল হার্ডওয়ার্ক দিয়ে সাকসেসফুল হবে, কেউ এরকম টেকনোলজিক্যাল হার্ডওয়ার্ক দিয়ে সাকসেসফুল হবে, কেউ ট্রেডিং দিয়ে সাকসেসফুল হবে। ট্রেডিং অ্যাজ এন নট দ্য ট্রেডিং অফ সোশ্যাল অনলাইন, ওই ট্রেডিং না, ফিজিক্যাল ট্রেডিং। ইউ গিভ মি দিস, আই গিভ ইউ দিস, exchanging favors, exchanging this and that. Those are the things that every category of people have different agendas to succeed. কেউ জব করে ভালো করবে, অনেকে এখন এন্টারপ্রেনারশিপটাকে অনেক গ্লোরিফাই করে ফেলছে। কিন্তু ওই যে আমার মতো যখন একদম রাস্তায় দৌড়াইতে হবে ডেলিভারির জন্য, তখন যা বুঝবে যে আসলে এন্টারপ্রেনারশিপের ঠেলাটা কোথায়। যখন দেখবে যে টাকা এক সপ্তাহে পুরো স্টক লট আউট হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় সপ্তাহে অর্ডারই নাই, তখন শেষ। তখন যে এই এন্টারপ্রেনারশিপের ভূত নামে যাবে। খুবই মোটা চামড়া হইতে হবে তোমার যদি ব্যবসায়ী হইতে হয়। এই ফুচকা বেচার সময়ের কথা বলি, 3 দিনে আমি প্রায় 22,000 টাকা সেল করছি। একদম ওপেনলি বলতেছি আমি ফিগারটা। লুকানোর কি আছে, আমি হালালভাবে আর্ন করছি, লুকানোর কি আছে। 22,000 টাকা সেল করছি, এখান থেকে প্রফিট করছি, বাট প্রফিট মার্জিনটা বেশি না। এখন অনেকে বলবে ভাইয়া 3 দিন এত পরিশ্রম করে আপনি টাকাটা আর্ন করছেন, তা আমিও 3 দিন বসে থাকলে আমার টাকাটা গিয়ে দিত কেউই না। আমি যদি এখন বসে ওই 3 দিন আমি শুধু অনলাইন কোর্স করতাম বসে বসে, টাকাটা আসতো? আমার বিল কে দিবে? ও অনলাইন কোর্সটা আমার বিল দিবে? অনলাইন কোর্স করো, যেটা করো, স্কিল শিখা কখনোই নট আ ওয়েস্ট। কিন্তু স্কিল শিখে তুমি এটা কতটুকু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবে এটা তোমার জানতে হবে, সেল করতে পারছো কিনা। হ্যাঁ, আর এখন ছেলে মেয়েদের আরেকটা কথা হচ্ছে, ভাই আপনি ইংলিশে তো কথা বলেন কেন? হ্যাঁ, মেন্টালিটি কতটা ফালতু। আপনি ইংলিশে কেন কথা বলেন? আপনি বাংলাদেশি বাংলায় কথা বলতে পারেন না? ভাই আমি তোর থেকে ভালো বাংলায় কথা বলি, বাট ইংলিশ ইজ এ স্কিল। তুমি পারো না, এটা তোমার ব্যর্থতা। এক্স্যাক্টলি। আমাকে কেন তুমি শেম করবা তুমি যে জিনিসটা শিখতে পারো না এটার জন্য? আমি যে জিনিসটা পারিনি এটার জন্য কি আমি আপনাকে শেম করে লাভ আছে? ধরেন আমি এডিটিং পারি না, জেনুইনলি পারি না, আমি হালকা পাতলা একটু মোবাইল এডিটিং করে আমার ভিডিওস আপলোড দিই, আমার এডিটার আছে, ও ভালো পারে, আমি ওকে পে করে দিই ওর স্কিল সেটের জন্য। তো আমি ওকে শেম করার মানে আছে, হ্যাঁ তুই এডিটিং শিখে এমন করে ফেলছিস তেমন করে ফেলছিস, এটা বলার কোনো মানে হয় না। মানুষের মেন্টালিটি কোথায় যায় পৌঁছাইলে এরকম হয় যে একটা মানুষ আরেকটা মানুষের ভাষার কারণেও তাকে মক করে। আর এটা অনেক বেশি, ইভেন রাফসানকে অনেক বেশি শুনতে। হু কেয়ারস ভাই, দিন শেষে ওই যে ইংলিশ পারে না সে সব দিকেই মারা খাবে। এক্স্যাক্টলি।
তুমি একদম সেলস জব থেকে শুরু করে একদম সিইও লেভেলে যাও, তুমি ইংলিশ না লিখতে পারলে না বলতে পারলে তোমায় কেউ পাত্তা দিবে না। ইভেন বিজনেসেও আপনি ইন্টারন্যাশনাল কোনো তুমি মিটিং করতে পারবেন, ইন্টারন্যাশনাল মিটিং করতে চাও, তুমি ইনভেস্টরের সাথে মিটিং করতে চাও, তোমায় তো 2 টাকার পাত্তা দিবে না তুমি কথা না বলতে পারো না। এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য বিগেস্ট সফট স্কিল যেটা আমি টিনেজারদেরকে অ্যাডভাইস করবো, আপনাদের পডকাস্টে বলে যাই, লার্ন হাউ টু সেল। একটা জিনিস সেল করা শিখো, আর ওইটা এমনভাবে সেল করা শিখো যাতে করে ওইটা তো তোমায় কেউ হারাইতে না পারে। এক্স্যাক্টলি। চিল্লায়ে কাস্টমার আনবা নাকি নাইচা কাস্টমার আনবা এটা তোমার বিষয়। ওই যে জামশেদ ভাইয়ের মতো, মাশাআল্লাহ, জামশেদ ভাই ইজ এন এপিটোম অফ হাউ টু সেল আ প্রোডাক্ট। সেরা সেরা, হি ইজ আ লেজেন্ড। ওনার সাথে আমি যদি সামনাসামনি বসে ইন্টারভিউ করার আমার খুব শখ আছে। আমরা যদি নিয়ে আসি আপনাকে, আমি কো-হোস্ট হিসেবে আসতে রাজি আছি, আমার উইথআউট এনি কস্ট। কারণ হচ্ছে দিজ আর দ্য পিপল দ্যাট উই নিড টু লার্ন। এক্স্যাক্টলি ভাই। আর এখানে ইমোশনাল অ্যাসপেক্ট একটা আছে, সেটা হচ্ছে মানুষ আবেগে বেশি চলে, বিবেক থেকে আবেগ বেশি কাজ করে। এই জন্য রিলেশনশিপস নিয়ে তো মারা খায় সবাই, আর সব থেকে বেশি সাফার করে মেয়েরা। স্ট্যাটিস্টিক্স, প্রুভেন স্ট্যাটিস্টিক্স, মেয়েরা সব থেকে বেশি রিলেশনশিপে সাফার করে, আবার সব থেকে বেশি পার্টনার চেঞ্জও করে মেয়েরা। ট্রু, ভেরি ট্রু। এভরি অ্যাসপেক্ট, ছেলে মেয়ে, রিলেশনস, বিজনেস, স্কিলস। তারপরে এখন অনেকে আমাকে বললো যে হ্যাঁ তুই তো পুরাই মিসোজিনিস্ট, কিছু হলে মেয়েটাই না নিয়ে আসোস। আনবো না কেন, মেয়েদেরকে তোমরা এতটা ইম্পর্টেন্ট সোসাইটির পার্ট বানাইছো, তো তোমাদের প্রত্যেকটা অ্যাসপেক্টই তো তুলে ধরতে হবে, যেমন ছেলেদেরটা তুলে ধরতেছে। ছেলেরা ভোদাইয়ের মতো কথা বলে, মেয়েরাও বলে। স্ট্রাগল লেভেলস আর ডিফারেন্ট ফর ইচ ইন্ডিভিজুয়াল। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়। বিজনেসে আমি মাফাজ শুরু করার পরে প্রথম সপ্তাহে সব সোল্ড আউট, সেকেন্ড সপ্তাহে অর্ডার নাই। আমি আর আমার পার্টনাররা বসে আছি, পুরো টিম বসে আছে। আমি এখনো কিন্তু আমার টিমের স্যালারি দেই না। কেন দেই না? বিকজ আমি বলে দিছি যে দিস ইজ এ স্টার্ট আপ, আই কান্ট পে ইউ। আর্নিং শুরু হলে তোমরা নিবা, আর্নিং শুরু হলে তখন আমি নিব। যে আর্নিং আসে ওইটা আবার মাফাজে ঢুকে যায়। অ্যান্ড মাই টিম ইজ অ্যামেজিং। আমার সেলস টিমও অ্যামেজিং। আমার সেলস টিম আমার থেকে বড় স্যাভেজ। কাস্টমার ঝামেলা করলে উল্টা কাস্টমারের রোস্ট করে ছেড়ে দিবে। বিকজ আরেকটা বড় লেসন যেটা মাফাজ থেকে শিখছি সেটা হচ্ছে কাস্টমার ইজ নট অলওয়েজ রাইট। কাস্টমার ইজ অলওয়েজ রাইট একটা প্রবাদ শুরু হয়েছে, কাস্টমার ইজ নট অলওয়েজ রাইট। আমি নিজে 3 দিন একটা জায়গায় ডেলিভারি দিয়ে আসার চেষ্টা করছি, কাস্টমার আমাকে প্রত্যেকবার তার বাসার সামনে যে আমি কল দিছি, বলতে আমি কল দিছি ওটা তো তারা জানে না। তো আমি কল দিয়ে বলতেছি আপনার ডেলিভারি আছে মাফাজ থেকে, আপনি প্লিজ পিক আপ করেন। উনি বলতেছে আমি তো আজকে বাসায় নাই, আপনি কাইন্ডলি কালকে আসেন। 3 দিন আমরা প্রোটোকল রাখি যে 3 দিন যাবে, 3 দিনে যদি না নেয় কাস্টমার অর্ডারও বাদ ব্ল্যাক লিস্ট করে দিব, ব্লকড। সেকেন্ড ডেও গেছি সেম জিনিস, থার্ড ডেও গেছি সেম জিনিস। আমি আবার 4th ডেও গেছি, বিকজ এটা আমি ছিলাম ডেলিভারি ম্যান হলে আমি সেকেন্ড ডেতেই ব্লক লিস্ট করে দিতাম। আই জাস্ট ওয়ান্টেড টু সি যে 4th ডেতে নেয় কিনা। আমি স্ট্যাটিস্টিক্সটা বুঝতে যাচ্ছিলাম যে আসলেই কি নিবেই কিনা তারা। প্রায় 16 কিলোমিটারের রাস্তা আমি প্রত্যেক দিন আপ ডাউন করে করে গেছি, জাস্ট টু সি যে এই পার্সনটা নেয় কিনা। 4 নাম্বার দিনও সে সেম কথা বলছে যে আমি নাই বাসায়, আমি নিব না, নিতে পারতেছি না, আপনি আবার কালকে আসেন। তো এরকম কাস্টমার তো ইচ্ছা করে হ্যারাস করে। এটা দের ইজ নো রিজন যে একটা কাস্টমার যে জেনুইন অর্ডার করছে সে এরকম করবে। দের ইজ অ্যাবসোলুটলি নো রিজন। আবার এমনও হয়েছে ডেলিভারি ম্যান, আমরা নেশন ওয়াইড যখন দেই, ডেলিভারি ম্যানকে সামনে দাঁড়া করে, পারফিউম একটা এক্সপেন্ডেবল জিনিস, এটার আপনি প্যাকেজিং খুললেই কিন্তু এটা সেল করা শেষ, এটা আর রিফান্ড নেওয়ার কোনো উপায় নেই। সে পারফিউম প্যাকেট তো খুলে পারফিউম বোতলও ভেঙে পারফিউমটা পুরোটা স্পিল আউট করে পারফিউমটা আর নেয় নাই। এমনও হয়েছে। তারপরে সুন্দর মতো ডেলিভারি ম্যানকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। ডেলিভারি ম্যান তো আর তার তো কোনো উপায় নাই, তো সে আমাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া এমন আসু বিষয়, সে তো পারফিউম নিচ্ছে না, সে খুইলা টুইলা দেখে এরকম অবস্থা করছে, এখন আর নিচ্ছে না। সে বলতেছে পারফিউম তার পছন্দ হয় নাই। ভাই তো তুই খুলছিস যদি পছন্দ হয় নাই। এই কারণে ইটস নট ইজি ইন বাংলাদেশ। বিলিভ মি, বিজনেস করা ইজ নট ইজি ইন বাংলাদেশ। কারণ বিজনেস
মানুষ শুধু শুধু আপনাকে লসে ফেলাবে, শুধু শুধু আপনাকে ফাইন্যান্সিয়াল লসে ফেলাইতে মানুষ এনজয় করে। একটা প্রোডাক্ট যখন আমার প্রোডাক্ট প্রাইস আমার 650 টাকা, ওই প্রোডাক্টের সেল যদি না হয়, ওটা যদি আমার কাছে ব্যাক আসে, আমার 300 টাকা আমার গায়ে থেকে যায়। একটা প্রোডাক্ট আমার 300 টাকা গায়ে থেকে যায়, আমার প্রফিট মার্জিনই বা কত? আর ওইখানে যেহেতু 650 টাকার প্রোডাক্টটা সেল হয় না, ওইটা কিন্তু রিটার্ন আসার পর আমি আবার সেলও করতে পারি না, কারণ রিটার্ন আসা প্রোডাক্ট আমি আরেকজনকে কীভাবে দিই? এথিক্স আছে তো একটা। তো 650 টাকার প্রোডাক্ট একটা রিটার্ন আসছে, 650 টাকা পুরো মাইর, তার উপরে 300 টাকা তো ডেলিভারি কোম্পানিকে দিয়েই দিতে হচ্ছে। আমার 950 টাকা প্রায় 1000 টাকা লস হয়ে যায় একটা প্রোডাক্টে যখন এরকম আসে। ডেলিভারি কোম্পানিরাও অনেক পেশেন্টলি 3 বার যায় একটা জায়গায় যাতে ওই প্রোডাক্টটা রিটার্ন না হয়। এক্স্যাক্টলি। কাস্টমার ইজ নট অলওয়েজ রাইট। আমি এবার হচ্ছে নেক্সট যে কোয়েশ্চেনটা করবো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস টু ইউ? Having enough money, having a healthy body, having a loving family, because মানুষ ফ্যামিলির অ্যাসপেক্ট এখন ভুলে যায়। Loving family means if you're a guy, you should have a loving wife, well-behaved children. If you're a woman, you should have the same aim. And you should have good relation with your siblings and parents and all the extended family. আর মানে দ্য পারফেক্ট সিনারিও যেটা আমরা চিন্তা করি, দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ সাকসেস টু মি। যেটা কখনোই একটা মানুষের সবসময় থাকবে না, সবসময় সব কিছু ইভেনলি থাকবে না, বাট ট্রাই করা, উই আর অল ট্রাইং ফর দ্যাট ওয়ান থিং। আমরা আসলে দিন শেষে সবাই ওইটাই চাচ্ছি, কেউ হয়তো খারাপভাবে, কেউ হয়তো ভালোভাবে, বাট আমাদের ওই এটাই চাওয়া, দ্যাট ইজ সাকসেস। এরপর হচ্ছে 3 স্কিন কেয়ার রুটিন আর হচ্ছে টিপস হুইচ ইউ ফলো। প্রোডাক্ট বললে আরো ইজি তো। ফেস ওয়াশ ইউজ করবা অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল, আর তারপরে এক্সফোলিয়েশন করা উচিত সপ্তাহে 2 সপ্তাহে একবার। দেন সানস্ক্রিন ইউজ করার হ্যাবিট রাখা উচিত, তো আমারও তেমন একটা ইউজ হয় না, বাট ইউজ করার চেষ্টা করি। এক্স্যাক্টলি, বিকজ টেকিং কেয়ার অফ ইয়োর সেলফ ইজ এ প্রায়োরিটি। ছেলেরা এখন কমেন্ট সেকশনে এখনও যখন এইসব কমেন্ট দিই তখন খুবই আফসোস লাগে যখন আমরা স্কিন কেয়ার নিয়ে কথা বলি, যে ভাই আপনি মেয়ে হয়ে গেছেন, আপনি গে হয়ে গেছেন, এসব কিছু লাগে না, পানি দিয়ে হয়ে যায়। বাট আমাদের এগুলো কিন্তু সুন্নাহ প্র্যাকটিস, টেকিং কেয়ার অফ ইয়োর সেলফ, ক্লিন থাকা, স্কিন কেয়ার করা। যাদের চুল আছে বলে দেয়া আছে যে তোমার যদি চুল থাকে চুলের যত্ন নাও, নিজের যত্ন নাও। নিজের যত্ন নেওয়ার জন্য যা ইউজ করতে হবে এগুলো তো এত বিবরণ করে বলতে হয় না। নিজের যত্ন কীভাবে নেয় মানুষ, প্রোডাক্টস ইউজ করে, এইটা ওইটা ইউজ করে, ইট হেলদি অ্যান্ড অল দ্যাট স্টাফ। বাট এখন পর্যন্ত আমি এখনও আফসোস লাগে যখন আমি দেখি যে ছেলেরা বলে স্কিন কেয়ার লাগে না ভাই, টাকা থাকলেই হয়। ঠিক আছে তো ভাই, টাকাটা আর্ন করে তুই খরচ করে করবি, এসবই তো খরচ করবি না, তুই টাকা, এটা তো একটা লাক্সারি এক হিসাবে, এটা তো লাক্সারি, এটা কই খরচ করবি তুই টাকা? আমি টাকাটা আর্ন করতেছি তো খরচ করার জন্য, নাকি এটা আমি বিছানার নিচে তলে ঢুকে রেখে ঘুমাবো আমি? যে হয়তো মাসে এখন 5 লাখ টাকা কামায়, ও তো 100 টাকাতে চুল কাটবে না, সে যাবে হচ্ছে 30,000 টাকা সেলুনে, 50,000 টাকা সেলুনে, যাই এক হেয়ার কাটে 1800-2000 টাকা খরচ করবে, ইজি ব্যাপারই না। তো টাকাটা ভাই তুই খরচ করবি কোথায়? সবার এইম হচ্ছে টাকা আর্ন করা, কিন্তু টাকা খরচ কোথায় করবে এটা তাদের জানা নাই। আমরা যখনই টাকা আর্ন করি, আপনি যদি একটা ছেলেকে 3টা ফিটনেস টিপস দেন, সেই 3টা কি হবে? মোটা হওয়া যাবে না, বেশি শুকনা থাকা যাবে না, নর্মাল একটা ফিটনেস মেনটেন করতে হবে, যে বডিটা ফাংশনাল। ওই ইনস্টাগ্রামের এই রিপড অ্যাবস এগুলা দেখে ডিলিউশনে ভুগা যাবে না যে আমিও এরকম বানায় ফেলবো, কারণ হচ্ছে অলমোস্ট 95% অফ দোজ ইনফ্লুয়েন্সার্স আর অন স্টেরয়েডস। প্রপার ডায়েট করে, ভালো ডায়েট করে ইউ ক্যান গেট অ্যাবস আনা ইজি, বাট ওই লেভেল অফ শেডেডনেস আনাটা কিন্তু এতটা ইজি না। সো এইসব ডিলিউশনে থাকা যাবে না। অলওয়েজ এইম ফর দ্য লং টার্ম সাস্টেনেবিলিটি, কারণ হচ্ছে এগুলো শর্ট টার্ম গোলস। অ্যাবস আমিও একসময় আইনা ছবি টবি দিয়ে সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন নিয়ে আমারও শেষ, কিন্তু এখনও আমি জিম করতেছি, এখন কিন্তু আমি শার্টও খুলি না তেমন একটা। রিসেন্টলি একটা ব্যাক শট দিয়েছিলাম, আমার মানুষ গাইলাই উড়ে ফেলছে। বাট দ্য থিং ইজ দ্যাট ফিটনেস ইজ এ জার্নি, নট আ গোল। এটা মরার আগ পর্যন্ত থাকতে হবে। অ্যাজ লং এজ আল্লাহ ইজ মেকিং ইউ কেপেবল অফ ইট, ডু ইট। ওইভাবে চিন্তা করে ঢুকো। অ্যান্ড স্টার্টিং এজ
13-14 ভিতরেই। এত এত তাড়াতাড়ি আমি শুরু করছি অনেক আগে। আচ্ছা আচ্ছা। সো এটা কিন্তু কেন 9 বছরের ছেলেমেয়েরাও ট্রেন করে বিদেশে। আমরা কি তাদের থেকে ডিফারেন্ট কিছু? আমরা মানুষ না, আমাদের রক্ত মাংস নাই? তো তারা ট্রেন করে তারা 14-15 বছরের ভিতরে অ্যাবস শ্রেডেড বানায় ফেলে, আমরা কেন পারি না? বিকজ আমাদের খাবার দাবার ঠিক নেই, আমাদের নলেজ ঠিক নেই, আমরা মনে করি যে এগুলো করলে হার্ম হবে, ভুল হবে, এই হবে সেই হবে। আটার বুলশিট ভাই। আমি 15 বছর বয়সে শুরু করছিলাম, তখন আমার হাইট ছিল 5 ফিট 4। আমি 1 বছরে 5 ফিট 10 হয়েছি, কিন্তু জিম তো কন্টিনিউ করছি, তো আমার হাইট কই? আমার হাইট কি কমছে? হাইট ইজ মোর অফ এ জেনেটিক ফ্যাক্টর, আর তুমি কতটুকু ভালো নিউট্রিশনাস খাবার দাবার করো এটার উপরে ডিপেন্ড করতেছে তোমার গ্রোথ পিরিয়ডের কারণে। কারণ হচ্ছে আমাদের হাড্ডিগুলোতে গ্রোথ প্লেটস থাকে, এগুলো এক পয়েন্ট পরে ফিউজ হয়ে হাড্ডির সাথে মিশে যাবে আর গ্রো করবে না। তো ওই গ্রোথ প্লেটস যতদিন আছে, ভালোভাবে ডায়েট মেনটেন করে, হাই প্রোটিন ডায়েট, প্রপার নিউট্রিশাস ডায়েট, তারপরে ওয়ার্কআউট, মানে হেলদি লাইফস্টাইল লিড করতে পারলে তোমার ম্যাক্সিমাম জেনেটিক পোটেনশিয়ালের সব কিছু বের হয়ে আসবে। তো ওইটার জন্য ট্রাই করবা। মানে যতদিন পর্যন্ত আপনার বডিতে এইচজিএইচ হচ্ছে মানে উৎপন্ন হবে, ততদিন পর্যন্ত আপনি হয়তো গ্রোথটা পাবেন না, গ্রোথ প্লেটস উৎপন্ন হয় না, গ্রোথ প্লেটস থাকে। না, এইচজিএস যেটা মানে হিউম্যান গ্রোথ হরমোন, যেটা এইচজিএইচ তো হাইট বাড়াবে না, এইচজিএইচ সব কিছু বাড়াবে, হাইট ছাড়া। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো ওই যে লং টার্ম সাস্টেনেবিলিটিটা রাখতে হবে আর কি। এরপর হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট কোট? ফেভারিট কোট এটাও আমার নিজেরই বানানো। ইফ ইউ হেল্প মি সার্ভাইভ টুডে, আই উইল হেল্প ইউ সার্ভাইভ টুমরো। এরপর হচ্ছে হু ইজ ইয়োর হিরো, মম অর ড্যাড অর এনি আদার পার্সন? কারেন্টলি নো ওয়ান। ওয়াই? বিকজ আপাতত যারা একটা যেই পর্যায়ে আছে যেখানে আমি যেতে চাই, দে আর নট ওয়েল এনাফ টু ক্রিয়েট দ্যাট ইমেজ। আর আমার ফ্যামিলিতে যারা আছে, দে আর ভেরি কাইন্ড পিপল, মাই ফ্যামিলি ইজ অ্যামেজিং। সবখানেই ঝগড়াঝাটি তো ফ্যামিলিতে থাকেই, বাট দে আর অ্যামেজিং। বাট দ্য থিং ইজ দ্যাট আমার ফ্যামিলিতে এখনও কেউ ওই পর্যায়ে নাই যে পর্যায়ে আমি নিজেকে দেখি বা দেখতে পছন্দ করব। সো ওদেরকেও আমি যে পর্যায়ে যাইতে পারে না, ওদেরকে আমি যদি এইম হিসাবে নিয়ে ফেলে, আমি কখনো ওইখানে উঠতে পারবো না। নাইস নাইস। আবার ভাই, এখন পর্যন্ত কত মেয়ে আপনাকে অ্যাপ্রোচ করছে? অ্যাপ্রোচ তো হাজারে। হ্যাঁ, কিন্তু কিসের জন্য অ্যাপ্রোচ করছে ক্ল্যারিফাই। কিসের জন্য? বিজনেস? ভাই আমি ডিরেক্টলি বিজনেসে গেলাম কেন বুঝলাম না। হ্যাঁ বলেন বলেন। নর্মালি মানুষ অ্যাপ্রোচ করে এটা মানুষকে ভালো লাগলে তাকে জানার জন্য অ্যাপ্রোচ করে। মানুষ আমাকে অ্যাপ্রোচ করে তাদের রিলেশনশিপগুলো হ্যান্ডেল করার জন্য, তাদের রিলেশনশিপ সলভ করার, রিলেশনশিপ প্রবলেম সলভ করার জন্য। মানে কেউ আমার সাথে কথা বলার জন্য আমাকে অ্যাপ্রোচ করে না। পিপল আর লাইক, আবার ভাইয়া বিগ ফ্যান, বাট আমার এই প্রবলেম আছে, একটু সলিউশন। রিলেশনশিপ গুরু? না, আই এম ভেরি ফেমাস বাই দ্য নেম অফ ব্রেকআপ গুরু। ফর সাম হোয়াট রিজন কে যেন নামটা ফাটাইছে, অ্যান্ড পুরা ফেসবুক জুড়ে এখন নাম এটা ছড়া গেছে যে ব্রেকআপ গুরু। লাইক চলবে। থ্যাংক ইউ হেড গিয়ার, আমাকেও স্পন্সর করেন। অ্যাকচুয়ালি আপনি চাইলে পরে দেখতে পারেন ইফ ইউ লাইক। দেখি আনবক্সিং উইথ ফায়দা। আমার মনে হচ্ছে আমার এটা পছন্দ না। আমি ব্ল্যাক জিনিস অনেক পছন্দ করি। বাট দ্য ক্যাপ ইজ নট ব্ল্যাক। হাই হাই। বাট এই কালারটা আশা করি ভালো লাগে। আপনি সবসময় ব্ল্যাক পরেন আমি দেখি। কারণ হচ্ছে আই এম ভেরি লেজি ইন চুজিং কালার, and I know that black suits me. Headgear, if you want a model. Thank you so much. Thank you. Back up, bro.